স্টোরি ম্যানিয়া ক্লাব ক্লাসিকে এখন চলছে রবির পর্ব। বিশ্ববরেণ্য কবি রবি ঠাকুর আমাদের খুব কাছের মানুষ, যার কলমে লেখা এক কালজয়ী রচনা শেষের কবিতা। আজ আমরা শুনব সেই শেষের কবিতার ষষ্ঠ পর্ব, যেখানে ভালোবাসার এক জটিল অধ্যায় খুব সহজভাবে বর্ণিত। রবি ঠাকুরের দেনা পাওনা গল্পে মৌমিতা ভৌমিক নামে একটি ইমেল অ্যাড্রেস থেকে একটি মেসেজ এসেছে। মেসেজটি হলো, এই সাবলীল গল্প পাঠ আমার মন ছুঁয়ে গেল। গল্প শোনা আর গল্প পাঠ দুইই আমার ভালোবাসা। আপনার উপস্থাপনা আমার খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মৌমিতা ভৌমিক, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আজকের গল্পটি শুধুমাত্র তোমার জন্য। এবার থেকে তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট পড়া হোক এবং তোমাদের উদ্দেশ্যে একটি করে গল্প বলা হোক, তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং সাথে নিজের নাম এবং ঠিকানা বলুন। আর সেই কমেন্ট যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা সেই কমেন্ট পড়ে সকল শ্রোতা বন্ধুকে শোনাবো এবং পরবর্তী গল্প থাকবে শুধুমাত্র তোমার জন্য। চলুন এখন তবে আমরা শুনে ফেলি শেষের কবিতার ষষ্ঠ পর্ব। আর পূর্ব পর্বের লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আহার শেষ হলে অমিত বললে, কাল কলকাতায় যাচ্ছি মাসিমা। আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি। আত্মীয় স্বজনেরা কি জানে কথায় কথায় তোমার এত বদল সম্ভব? খুব জানে, নইলে আত্মীয় স্বজন কিসের। তাই বলে কথায় কথায় নয়, আর খাসিয়া হওয়া নয়। যে বদল আজ আমার হলো, এ কি জাত বদল? এই যে যুগ বদল, তার মাঝখানে একটা কল্পান্ত। প্রজাপতি জেগে উঠেছেন আমার মধ্যে এক নতুন সৃষ্টিতে। মাসিমা, অনুমতি দাও, লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি। যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই। যোগমায়া সম্মতি দিলেন। কিছু দূর যেতে যেতে দুজনের হাত মিলে গেল। ওরা কাছে কাছে এলো ঘেঁষে। নির্জন পথের ধারে নিচের দিকে চলেছে ঘন বন। সেই বনের একটা জায়গায় পড়েছে ফাঁক। আকাশ সেখানে পাহাড়ের নজরবন্দি থেকে একটুখানি ছুটি পেয়েছে। তার অঞ্জলি ভরিয়ে নিয়েছে অস্ত সূর্যের শেষ আভায়। সেইখানে পশ্চিমের দিকে মুখ করে দুজনে দাঁড়ালো। অমিত লাবণ্যর মাথা বুকে টেনে নিয়ে তার মুখটি উপরে তুলে ধরলে। লাবণ্যের চোখ অর্ধেক বোঝা, কোন দিয়ে জল গড়িয়ে পড়ছে। আকাশে সোনার রঙের ওপর চুনি গলানো, পান্না গলানো আলোর আভাসগুলি মিলিয়ে মিলিয়ে যাচ্ছে। মাঝে মাঝে পাতলা মেঘের ফাঁকে ফাঁকে সুগভীর নির্মল নীল। মনে হয় তার ভিতর দিয়ে, যেখানে দেহ নেই শুধু আনন্দ আছে, সেই অমর্ত্য জগতের অব্যক্ত ধ্বনি আসছে। ধীরে ধীরে অন্ধকার হলো ঘন। সেই খোলা আকাশটুকু রাত্রিবেলায় ফুলের মতো নানা রঙের পাপড়িগুলি বন্ধ করে দিলে। অমিতর বুকের কাছ থেকে লাবণ্য মৃদু স্বরে বললে, চলো এবার। কেমন তার মনে হলো এইখানে শেষ করা ভালো। অমিত সেটা বুঝলে কিছু বললে না। লাবণ্যর মুখ বুকের ওপর একবার চেপে ধরে ফেরবার পথে খুব ধীরে ধীরে চলল। বললে, কাল সকালেই আমাকে ছাড়তে হবে, তার আগে আর দেখা করতে আসবো না। কেন আসবে না? আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল। এটি প্রথম স্বর্গ, আমাদের শয়ে বয়ে স্বর্গ। লাবণ্য কিছু বললে না। অমিতর হাত ধরে চলল। বুকের ভেতর আনন্দ, আর তারই সঙ্গে সঙ্গে একটা কান্না স্তব্ধ হয়ে আছে। মনে হলো জীবনে কোনোদিন এমন নিবিড় করে অভাবনীয়কে এত কাছ থেকে পাওয়া যাবে না। পরম ক্ষণে শুভ দৃষ্টি হলো। এরপরে আর কি, বাসর ঘর আছে।
রইল কেবল মিলন আর বিদায় একত্র মিশিয়ে একটি শেষ প্রণাম। ভারী ইচ্ছে করতে লাগলো অমিতকে এখনই প্রণামটি করে, বলে তুমি আমাকে ধন্য করেছ, কিন্তু সে আর হলো না। বাসার কাছাকাছি আসতেই অমিত বললে, বন্যা, আজ তোমার শেষ কথাটি একটি কবিতায় বলো, তাহলে সেটা মনে করে নিয়ে যাওয়া সহজ হবে। তোমার নিজের যা মনে আছে এমন একটা কিছু আমাকে শুনিয়ে দাও। লাবণ্য একটুখানি ভেবে আবৃত্তি করলে, তোমারই দিইনি সুখ, মুক্তির নৈবেদ্য গেলু রাখি, রজনীর শুভ্র অবসানে কিছুই আর নেই বাকি। নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা, শুধু সে মুক্তির ডালিখানি ভরিয়ে দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। বন্যা, বড় অন্যায় করলে। আজকের দিনে তোমার মুখে বলবার কথা নয়, কিছুতেই নয়। কেন এটা তোমার মনে এলো? তোমার এই কবিতা এখনই ফিরিয়ে নাও। ভয় কিসের মিতা? এই আগুনে পোড়া প্রেম এ সুখের দাবি করে না, এ নিজে মুক্ত বলেই মুক্তি দেয়। এর পেছনে ক্লান্তি আসে না, ম্লানতা আসে না। এর চেয়ে আর কিছু কি দেবার আছে? কিন্তু আমি জানতে চাই, এই কবিতা তুমি পেলে কোথায়? রবি ঠাকুরের। তার তো কোনো বই এটা দেখিনি। বইয়ে তো বেরোয়নি। তবে পেলে কি করে? একটি ছেলে ছিল, সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য, এদিকে তার হৃদয়টিও ছিল তাপস। সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে, তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত, আর নিয়ে এসে তোমার পায়ে দিত। সে সাহস তার ছিল না, কোথাও রেখে দিত। যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নিই। তাকে দয়া করছো? করবার অবকাশ হলো না। মনে মনে প্রার্থনা করি, ঈশ্বর যেন তাকে দয়া করেন। যে কবিতাটি আজ তুমি পড়লে, বেশ বুঝতে পারছি এটা সেই হতভাগারই মনের কথা। হ্যাঁ, তারই কথা বই কি। তবে তোমার কেন আজ ওটা মনে পড়ল? কেমন করে বলবো? ওই কবিতাটির সঙ্গে আর এক টুকরো কবিতা ছিল, সেটাও আজ আমার কেন মনে পড়ছে ঠিক বলতে পারিনি। সুন্দর, তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রু জল, এনেছ তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হোমানল। দুঃখ যে তার উজ্জ্বল হয়ে ওঠে, মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে। এ তাপে শশিয়া ওঠে বিকশিয়া, বিচ্ছেদ শতদল। অমিত লাবণ্যর হাত চেপে ধরে বললে, বন্যা, সে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়ল? ঈর্ষা করতে আমি ঘৃণা করি, এ আমার ঈর্ষা নয়, কিন্তু কেমন একটা ভয় আসছে মনে। বলো, তার দেওয়া ওই কবিতাগুলো আজই কেন তোমার এমন করে মনে পড়ে গেল? একদিন সে যখন আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল, তারপরে যেখানে বসে সে লিখত সেই ডেস্কেই কবিতা দুটি পেয়েছি। এর সঙ্গে রবি ঠাকুরের আরো অনেক অপ্রকাশিত কবিতা, প্রায় এক খাতা ভরা। আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, হয়তো সেই জন্যেই বিদায়ের কবিতা মনে হলো। সে বিদায় আর এ বিদায় কি একই? কেমন করে বলবো, কিন্তু এ তর্কের কোনো দরকার নেই। যে কবিতা আমার ভালো লেগেছে তাই তোমাকে শুনিয়েছি, হয়তো এছাড়া আর কোনো কারণ এর মধ্যে নেই। বন্যা, রবি ঠাকুরের লেখা যতক্ষণ না লোকে একেবারে ভুলে যাবে, ততক্ষণ ওর ভালো লেখা সত্য করে ফুটে উঠবে না। সেই জন্য ওর কবিতা আমি ব্যবহারই করি নে। দলের লোকের ভালো লাগাটা কুয়াশার মতো, যা আকাশের উপর ভিজে হাত লাগিয়ে তার আলোটাকে ময়লা করে ফেলে। দেখো মিতা, মেয়েদের ভালো লাগা তার আদরের জিনিসকে আপন অন্তর্মহলে একলা নিজেরই করে রাখে, ভিড়ের লোকের কোনো খবরই রাখে না। সে যত দাম দিতে পারে সব দিয়ে ফেলে, অন্য পাঁচজনের সঙ্গে মিলিয়ে বাজার যাচাই করতে তার মন নেই। তাহলে আমারও আশা আছে বন্যা, আমার বাজার দরের ছোট্ট একটা ছাপ লুকিয়ে ফেলে তোমার আপন দরের মস্ত একটা মার্কা নিয়ে বুক ফুলিয়ে বেড়াবো। আমাদের বাড়ি কাছে এসে পড়ল মিতা, এবার তোমার মুখে তোমার
পথ শেষের কবিতাটা শুনে নি? রাগ করো না বন্যা, আমি কিন্তু রবি ঠাকুরের কবিতা আওড়াতে পারবো না। রাগ করবো কেন? আমি একটা লেখককে আবিষ্কার করেছি, তার স্টাইল। তার কথা তোমার কাছে বরাবরই শুনতে পাই। কলকাতায় লিখে দিয়েছি তার বই পাঠিয়ে দেবার জন্য। সর্বনাশ, তার বই? সে লোকটার অন্য অনেক দোষ আছে, কিন্তু কখনো বই ছাপাতে দেয় না। তার পরিচয় আমার কাছ থেকেই তোমাকে ক্রমে ক্রমে পেতে হবে, নইলে হয়তো। ভয় করো না মিতা, তুমি তাকে যেভাবে বোঝো আমিও তাকে সেভাবেই বুঝে নেব। এমন ভরসা আমার আছে, আমারই জিত থাকবে। কেন? আমার ভালো লাগায় যা পাই সেও আমার, আর তোমার ভালো লাগায় যা পাবো সেও আমার হবে। আমার নিবার অঞ্জলি হবে দুজনের মনকে মিলিয়ে। কলকাতায় তোমার ছোট ঘরের বইয়ের আলমারিতে এক শেলফেই 2 কবির কবিতা ধরাতে পারবো। এখন তোমার কবিতাটা বলো। আর বলতে ইচ্ছে করছে না, মাঝখানে বড্ড কতগুলো তর্ক বিতর্ক হয়ে হাওয়াটা খারাপ হয়ে গেল। কিচ্ছু খারাপ হয়নি, হাওয়া ঠিক আছে। অমিত তার কপালের চুলগুলো কপালের থেকে উপরের দিকে তুলে দিয়ে খুব দরদের সুর লাগিয়ে পড়ে গেল। সুন্দরী তুমি সুকতারা, সুদূর শৈল শিকরান্তে, সর্বরেই যবে হবে সারা, দর্শন দিও দেব ভ্রান্তে। বুঝেছ বন্যা, চাঁদ ডাক দিয়েছে শুকতারাকে, সে আপন রাত পোয়াবার সঙ্গিনীকে চায়। নিজের রাতটার পরে ওর বিতৃষ্ণা হয়ে গেছে। ধরা যেত অম্বরে মেশে আমি আধো জাগ্রত চন্দ্র, আধারের বক্ষের পরে আধেক আলোক রেখারন্ধ্র। ওর ওই আধখানা জায়গা, ওই অল্প একটুখানি আলো আধারটাকে সামান্য খানিকটা আঁচড়ে দিয়েছে। এই হলো ওর খেদ। এই স্বল্পতার জালে ওকে জড়িয়ে ফেলেছে। সেইটা ছিঁড়ে ফেলবার জন্যে ও যেন সমস্ত রাত্রি ঘুমোতে ঘুমোতে গুমড়ে উঠছে। কি আইডিয়া, গ্র্যান্ড। আমার আসন রাখে পেতে নিদ্রা গহন মহাশূন্য, তন্ত্রী বাজায় স্বপনেতে তন্দ্রা ঈষৎ করি ক্ষুণ্ণ। কিন্তু এমন হালকা করে বাঁচার বোঝাটা যে বড্ড বেশি। যে নদীর জল মরেছে তার মন্থর স্রোতের ক্লান্তিতে জঞ্জাল জমে, যে স্বল্প সে নিজেকে বইতে গিয়ে ক্লিষ্ট হয়। তাই ও বলেছে, মন্দ্রচরণে চলি পারে, যাত্রা হয়েছে মোর সাঙ্গ, সুর থেমে আসে বারে বারে, ক্লান্তিতে আমি অবসাঙ্গ। কিন্তু এই ক্লান্তিতেই কি ওর শেষ? ওর ঢিলে তারের বীণাকে নতুন করে বাঁধবার আশা ও পেয়েছে। দিগন্তের ওপারে কার পায়ের শব্দও যেন শুনল। সুন্দরী ও গোশকতারা, রাত্রি না যেতে এসো তূর্ণ, স্বপ্নে যে বাণী হলো হারা, জাগরণে করতারে পূর্ণ। উদ্ধারের আশা আছে, কানে আসছে জাগ্রত বিশ্বের বিপুল কলরব। সেই মহাপথের দূতী তার প্রদীপ হাতে করে এলো বলে। নিশীতের তল হতে তুলি লহতারে প্রভাতের জন্য, আধারে নিজেরে ছিল ভুলি, আলোকে তাহারে করধন্য। যেখানে শক্তি হল লীনা, যেথা বিশ্বের মহামন্দ্র, অর্পিণী সেতা মোর বিনা, আমি আধো জাগ্রত চন্দ্র। এই হতভাগা চাঁদটা তো আমি। কাল সকালবেলায় চলে যাব, কিন্তু চলে যাওয়াকে তো শূন্য রাখতে চাইনি। তার উপরে আবির্ভাব হবে সুন্দরী শোকতারার জাগরণের গান নিয়ে। অন্ধকার জীবনের স্বপ্নে এতদিন যা অস্পষ্ট ছিল, সুন্দরী শোকতারা তাকে প্রভাতের মতো সম্পূর্ণ করে দেবে। এর মধ্যে একটা আশার জোর আছে, ভাবে প্রত্যুষের একটা উজ্জ্বল গৌরব আছে। তোমার ওই রবি ঠাকুরের কবিতার মতো মিয়ে পড়া হাল ছাড়া বিলাপ নয়। রাগ করবো কেন মিতা? রবি ঠাকুর যা পারে তার বেশি সে পারে না, এই কথা বারবার বলে লাভ কি? তোমরা সবাই মিলে তাকে নিয়ে বড় বেশি। ও কথা বলো না মিতা, আমার ভালো লাগা আমারই। তাতে যদি আর কারোর সঙ্গে আমার মিল হয় বা তোমার সঙ্গে মিল নাও হয়, সেটাতে কি আমার দোষ? না হয় কথা রইল, তোমার সেই 75 টাকার বাসায় একদিন যদি আমার জায়গা হয়, তাহলে তোমার কবির লেখা আমাকে শুনিও, আমার কবির লেখা তোমাকে শোনাবো না। কথাটা অন্যায় হলো যে। পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে
এই জন্যই তো বিবাহ। রুচির জুলুম তোমার কিছুতেই সইবে না। রুচির ভোজে তোমরা নিমন্ত্রিত ছাড়া কাউকে ঘরে ঢুকতে দাও না, আর আমি অতিথিকেও আদর করে বসাই। ভালো করলাম না তর্ক তুলে। আমাদের এখানকার এই শেষ সন্ধ্যাবেলার সুর বিগড়ে গেল। একটুও না, যা কিছু বলবার আছে সব স্পষ্ট করে বলেও যে সুরটা খাঁটি থাকে সেই আমাদের সুর, তার মধ্যে ক্ষমার অন্ত নেই। আজ আমার মুখের বিস্বাদ ঘোচাতেই হবে, কিন্তু বাংলা কাব্যে হবে না। ইংরেজি কাব্যে আমার বিচার বুদ্ধি অনেকটা ঠান্ডা থাকে। প্রথম দেশে ফিরে এসে আমিও কিছুদিন প্রফেসরি করেছিলাম। আমাদের বিচার বুদ্ধি ইংরেজ বাড়ির বুলডগের মতো, ধুতির কোঁচাটা দুলছে দেখলেই ঘেউ ঘেউ করে ওঠে। ধুতির মহলে কোনটা ভদ্র ও তার হিসাব পায় না, বরঞ্চ খানসামার তকমা দেখলে লেজ নাড়ে। তা মানতেই হবে। পক্ষপাত জিনিসটা স্বাভাবিক জিনিস নয়, অধিকাংশ স্থলেই ওটা ফরমাসে তৈরি। ইংরেজি সাহিত্যে পক্ষপাত কানমলা খেয়ে খেয়ে ছোটবেলা থেকে অভ্যেস হয়ে গেছে। সেই অভ্যেসের জোরেই এক পক্ষকে মন্দ বলতে যেমন সাহস হয় না, অন্য পক্ষকে ভালো বলতেও তেমনি সাহসের অভাব ঘটে থাকে। আজ নিবারণ চক্রবর্তীও না, আজ একেবারে নিছক ইংরেজি কবিতা, বিনা তর্জমায়। না না মিতা, তোমার ইংরেজি থাক, সেটা বাড়ি গিয়ে টেবিলে বসে হবে। আজ আমাদের এই সন্ধেবেলার শেষ কবিতাটি নিবারণ চক্রবর্তীরই হওয়া চাই, আর কারো নয়। জয় নিবারণ চক্রবর্তীর। বন্যা, তাকে আমি তোমার সভাকবি করে দেব। তুমি ছাড়া আর কারো দ্বারে সে প্রসাদ নেবে না। তাতে কি সে বরাবর সন্তুষ্ট থাকবে? না থাকে তো তাকে কানমালা দিয়ে বিদায় করে দেব। আচ্ছা, কানমালার কথা পরে স্থির করব, এখন শুনিয়ে দাও। কত ধৈর্য ধরি ছিলে কাছে দিবস সর্বরি, তব পদ অঙ্কনগুলি রে কতবারে দিয়ে গেছ মোর ভাগ্যপথের ধুলি রে। আজ যবে দূরে যেতে হবে তোমারে করিয়া যাব দান তব জয়গান। কতবার ব্যর্থ আয়োজনে এ জীবনে হোমাগ্নি ওঠেনি জ্বলি, শূন্যে গেছে চলি হতাশ্বাস ধূমের কুণ্ডলী। কতবার ক্ষণিকের শিখা আঁকিয়াছে ক্ষীণ টিকা, নিশ্চেতন নিশীতের ভালে লুপ্ত হয়ে গেছে তাহা চিহ্নহীন কালে। এবার তোমার আগমন হোমহুতাসন জেলেছে গৌরবে, যজ্ঞ মোর ধন্য হবে। আমার আহতি দিনের শেষে করিলাম সমর্পণ তোমার উদ্দেশ্যে। লহে প্রণাম জীবনের পূর্ণ পরিণাম, এ প্রণতি পরে স্পর্শ রাখো স্নেহ ভরে। তোমার ঐশ্বর্য মাঝে সিংহাসন যেথায় বিরাজে, করিও আহ্বান সেটাই এ প্রণতি মোর পায় যেন স্থান। সকালবেলায় কাজে মন দেওয়া আজ লাবণ্যর পক্ষে কঠিন। সে বেড়াতেও যায়নি। অমিত বলেছিল শিলং থেকে যাবার আগে আজ সকালবেলায় সে ওদের সঙ্গে দেখা করতে চায় না। সেই পণটাকে রক্ষা করবার ভার দুজনেরই উপর, কেননা যে রাস্তায় ও বেড়াতে যায় সেই রাস্তা দিয়েই অমিতকে যেতে হবে। মনে তাই লোভ ছিল যথেষ্ট, সেটাকে কোষে দমন করতে হলো। যোগমায়া খুব সকালেই স্নান সেরেন তার আন্নিকের জন্যে কিছু ফুল তোলেন। তিনি বেরোবার আগেই লাবণ্য সে জায়গাটা থেকে চলে এলো ইউক্যালিপটাসের তলায়। হাতে দু একটা বই ছিল, বোধহয় নিজেকে এবং অন্যদেরকে ভোলাবার জন্যে। তার পাতা খোলা, কিন্তু বেলা যায়, পাতা উল্টানো হয় না। মনের মধ্যে কেবলই বলছে জীবনের মহোৎসবের দিন কাল শেষ হয়ে গেল। আজ সকালে একবার মেঘরৌদ্রের মধ্যে দিয়ে ভাঙনের দূত আকাশ ঝেঁটিয়ে বেড়াচ্ছে। মনে দৃঢ় বিশ্বাস যে অমিত চির পলাতক, একবার সে সরে গেলে আর তার ঠিকানা পাওয়া যায় না। রাস্তায় চলতে চলতে কখন সে গল্প শুরু করে, তারপর রাত্রি আসে। পরদিন সকালে দেখা যায় গল্পের গাঁথন ছিন্ন, পথিক গেছে চলে। লাবণ্য তাই ভাবছিল ওর গল্পটা এখন থেকে চিরদিনের মতো রইল বাকি।
এখন সময় বেলা তখন 9টা। অমিত দুমদাম শব্দে ঘরে ঢুকেই মাসিমা মাসিমা করে ডাক দিলে। যোগমায়া প্রাতঃসন্ধ্যা সেরে ভাঁড়ারের কাজে প্রবৃত্ত। আজ তারও মনটা পীড়িত। অমিত তার কথায় হাসিতে চাঞ্চল্যে এতদিন তার স্নেহাসক্ত মনকে, তার ঘরকে ভরে রেখেছিল। সে চলে গেছে এই ব্যথার বোঝা নিয়ে। তার সকালবেলাটা যেন বৃষ্টি বিন্দুর ভারে সদ্য পাতি ফুলের মতো নুয়ে পড়েছে। তার বিচ্ছেদ কাতর ঘরকন্যার কাজে আজ তিনি লাবণ্যকে ডাকেননি। বুঝেছিলেন আজ তার দরকার ছিল একলা থাকার, লোকের চোখের আড়ালে। লাবণ্য তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কোলের থেকে বই গেল পড়ে, জানতেও পারলে না। এদিকে যোগমায়া ভাঁড়ার ঘর থেকে দ্রুত পদে বেরিয়ে এসে বললেন, কি বাবা অমিত, ভূমিকম্প নাকি? ভূমিকম্পই তো। জিনিসপত্র রওনা করে দিয়েছি, গাড়ি ঠিক। ডাকঘরে গেলুম দেখতে চিঠিপত্র কিছু আছে কিনা, সেখানে এক টেলিগ্রাম। অমিতর মুখের ভাব দেখে যোগমায়া উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কবর সব ভালো তো? লাবণ্য ঘরে এসে জুটল। অমিত ব্যাকুল মুখে বললে, আজই সন্ধ্যাবেলা আসছে শিশি, আমার বোন, তার বন্ধু কেটি মিত্তির, আর তার দাদা নরেন। তা ভাবনা কিসের বাচ্চা? শুনেছি গোড়দৌড়ের মাঠের কাছে একটা বড় বাড়ি কালি আছে। যদি নিতান্ত না পাওয়া যায়, আমার এখানে কি একরকম করে জায়গা হবে না? সেজন্য ভাবনা নেই মাসি, তারা নিজেরাই টেলিগ্রাম করে হোটেলে জায়গা ঠিক করেছে। আর যাই হোক বাবা, তোমার বোনেরা এসে যে দেখবে তুমি ওই লক্ষ্মী ছাড়া বাড়িটাতে আছো, সে কিছুতেই হবে না। তারা আপন লোকের খেপামির জন্য দায়ী করবে আমাদেরকেই। না মাসি, আমার প্যারাডাইজ লস্ট। ওই নগ্ন আসবাবের স্বর্গ থেকে আমার বিদায়। সেই দড়ির খাটিয়ার নিড় থেকে আমার সুখ স্বপ্নগুলো উড়ে পালাবে। আমাকেও জায়গা নিতে হবে সেই অতি প্রচ্ছন্ন হোটেলের এক অতি সভ্য কামরায়। কথাটা বিশেষ কিছু নয়, তবু লাবণ্যর মুখ বিবর্ণ হয়ে গেল। এতদিন একটা কথা ওর মনেও আসেনি যে অমিতর যে সমাজ, সে ওদের সমাজ থেকে সহস্র যোজন দূরে। এক মুহূর্তেই সেটা বুঝতে পারলে। অমিত যে আজ কলকাতা চলে যাচ্ছিল, তার মধ্যে বিচ্ছেদের কঠোর মূর্তি ছিল না, কিন্তু এই যে আজও হোটেলে যেতে বাধ্য হলো, এইটেতেই লাবণ্য বুঝলে যে বাসা এতদিন দুজনের নানা অদৃশ্য উপকরণে গড়ে তুলেছিল, সেটা কোনোদিন বুঝি আর দৃশ্য হবে না। লাবণ্যর দিকে একটু চেয়ে অমিত যোগমায়াকে বললে, আমি হোটেলেই যাই আর জাহান্নামেই যাই, কিন্তু এখানেই রইল আমার আসল বাসা। অমিত বুঝেছে শহর থেকে আসছে একটা অশুভ দৃষ্টি। মনে মনে নানা প্ল্যান করছে যাতে শিশির দল এখানে না আসতে পারে। কিন্তু ইদানিং ওর চিঠিপত্র আসছিল যোগমায়ার বাড়ির ঠিকানায়। তখন ভাবেনি কোনো সময় তাতে বিপদ ঘটতে পারে। অমিত ওর মনের ভাবগুলো চাপা থাকতে চায় না, এমনকি প্রকাশ পায় কিছু আতিশয্যের সঙ্গে। ওর বোনের আশা সম্বন্ধে অমিতর এত বেশি উদ্বেগ যোগমায়ের কাছে অসঙ্গত ঠেকছিল। লাবণ্য ভাবলে অমিত ওকে নিয়ে বোনেদের কাছে লজ্জিত। ব্যাপারটা লাবণ্যের কাছে বিস্বাদ ও আত্মসম্মানজনক হয়ে দাঁড়ালো। অমিত লাবণ্যকে জিজ্ঞেস করলে, তোমার কি সময় আছে, বেড়াতে যাবে? লাবণ্য একটু যেন কঠিন করে বললে, না, সময় নেই। যোগমায়া ব্যস্ত হয়ে বললেন, যাও না মা, বেরিয়ে এসো গে। লাবণ্য বললে, কর্তামা, কিছু কাল থেকে সুরমাকে পড়ানোই বড় অবহেলা হয়েছে। খুবই অন্যায় করেছি। কাল রাত্রেই ঠিক করেছিলুম, আজ থেকে আর কিছুতেই ঢিলেমি করা হবে না। বলে লাবণ্য ঠোঁট চেপে মুখ শক্ত করে রইল। লাবণ্যর এই জেদের মেজাজটা যোগমায়ার পরিচিত। পিড়াপিড়ি করতে সাহস করলেন না। অমিত নীরস কণ্ঠে বললে, আমিও চললাম কর্তব্য করতে। ওদের জন্য সবকিছু ঠিক করে রাখা চাই।
এই বলে যাবার আগে বারান্দায় একবার স্তব্ধ হয়ে দাঁড়ালো। বললে, বন্যা, ওই চেয়ে দেখো, গাছের আড়াল থেকে আমার বাড়ির চালটা অল্প একটু দেখা যাচ্ছে। একটা কথা তোমাদের বলা হয়নি, ওই বাড়িটা কিনে নিয়েছি। বাড়ির মালিক অবাক, নিশ্চয়ই ভেবেছে ওখানে সোনার গোপন খনি আবিষ্কার করে থাকবো। দাম বেশ একটু চড়িয়ে নিয়েছে। ওখানে সোনার খনির সন্ধান তো পেয়েই ছিলেন। সে সন্ধান একমাত্র আমিই জানি। আমার জীর্ণ কুটিরে ঐশ্বর্য সবার চোখ থেকে লুকোনো থাকবে। লাবণ্যর মুখে গভীর একটা বিষাদের ছায়া পড়ল। বললে, আর কারো কথা অত করে তুমি ভাবো কেন? না হয় আর সবাই জানতে পারলে? ঠিকমতো জানতে পারাই তো চাই, তাহলে কেউ অমর্যাদা করতে সাহস করে না। এ কথার কোনো উত্তর না দিয়ে অমিত বললে, বন্যা, ঠিক করে রেখেছি বিয়ের পরে ওই বাড়িতেই আমরা কিছুদিন এসে থাকব। আমার সেই গঙ্গার ধারের বাগান, সেই ঘাট, সেই বটগাছ সব মিলে গেছে ওই বাড়িটার মধ্যে। তোমার দেওয়া মিতালির নাম ওকেই সাজে। ও বাড়ি থেকে আজ তুমি বেরিয়ে এসেছো মিতা। আবার একদিন যদি ঢুকতে চাও, দেখবে ওখানে তোমাকে আর কুলোবে না। পৃথিবীতে আজকের দিনের বাসায় কালকের দিনের জায়গা হয় না। সেদিন তুমি বলেছিলে, জীবনে মানুষের প্রথম সাধনা দারিদ্র্যের, দ্বিতীয় সাধনা ঐশ্বর্যের, তারপরে শেষ সাধনার কথা বলনি, সেটা হচ্ছে ত্যাগের। বন্যা, ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে, শাহজাহান আজ তার তাজমহলকেও ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যেই। বিশ্ব সৃষ্টিতে ওইটাকেই বলে এভলিউশন। একটা অনাসৃষ্টি ভূত ঘাড়ে চেপে থাকে, বলে সৃষ্টি করো। সৃষ্টি করলেই ভূত নামে, তখন সৃষ্টিটাকেও দরকার থাকে না। কিন্তু তাই বলে ওই ছেড়ে যাওয়াটা চরম কথা নয়। জগতে শাহজাহান মমতাজের অক্ষয় ধারা বয়ে চলেছেই, ওরা কি একজন মাত্র? সেই জন্যেই তো তাজমহল কোনোদিন শূন্য হতেই পারল না। নিবারণ চক্রবর্তীর বাসর ঘরের উপর একটা কবিতা লিখেছে, সেটা তোমাদের কবিবরের তাজমহলের সংক্ষিপ্ত উত্তর। পোস্টকার্ডে লেখা, তোপারে ছাড়িয়া যেতে হবে রাত্রি যবে, উঠবে উন্মনা হয়ে প্রভাতের রথচক্র রবে। হায় রে বাসর ঘর, বিরাট বাইর সে যে বিচ্ছেদের দস্যু ভয়ঙ্কর। তবু সে যতই ভাঙে চড়ে, মালা বদলের হার যত দেয় ছিন্ন ছিন্ন করে। তুমি আছো ক্ষয়হীন অনুদিন, তোমার উৎসব বিচ্ছিন্ন না হয় কভু, না হয় নীরব। কে বলে তোমারে ছেড়ে গেছে যুগল, শূন্য করি তব শয্যাতল। যায় নাই, যায় নাই, নব নবযাত্রী মাঝে ফিরে ফিরে আসিছে তারাই। তোমার আহ্বানে উদার তোমার দ্বার পানে। হে বাসর ঘর, বিশ্বে প্রেম মৃত্যুহীন, তুমিও অমর। এতক্ষণ শুনছিলেন রবি ঠাকুরের কলমে লেখা শেষের কবিতার ষষ্ঠ পর্ব। এর নাটকীয় রূপদান এবং সমগ্র পর্ব পরিচালনায় রয়েছেন তুহিন। গল্পের পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ এবং সাউন্ড ও এডিটিংয়ে রয়েছেন উজ্জ্বল অধিকারী। বিভিন্ন চরিত্রে রয়েছে সৌম্যদীপ, হিল্লোল, আফসানা এবং খুশি। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি আগামী শুক্রবার ঠিক এই সময়। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। সাথে শুভরাত্রি।